রাষ্ট্রপতি সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ নেবে, এটা আমরা উচিত করি। বিরোধী দল এবং ক্ষমতাসীনরা কখনোই একসাথে বসে না। রাষ্ট্রের যে তিনটি অঙ্গ সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করে। রাষ্ট্রপতির 2 মেয়াদের বেশি না থাকার বিধানটা বিদ্যমান সংবিধানেই আছে। এটা আমরা নতুন কিছু সুপারিশ করিনি। আমরা সুপারিশ করেছি প্রধানমন্ত্রীর 2 মেয়াদের বিষয়। কেন এটা আপনারা জানেন, আমরা জানি, দীর্ঘদিন যাবত এই আলোচনা হচ্ছে কারণ হচ্ছে দীর্ঘমেয়াদে থাকার ফলে ক্ষমতার এককেন্দ্রীকরণ ঘটে। এটাকে কিন্তু আপনি এর পাশাপাশি আমরা প্রধানমন্ত্রীর ব্যাপারে আরও যে প্রস্তাবগুলি দিয়েছে সেগুলি খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা বলেছি যে তিনি দলের প্রধান হতে পারবেন না, আমরা বলছি তিনি লিডার অফ দ্য হাউস হতে পারবেন না। এটার কারণটা কি? যাতে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয়, দীর্ঘমেয়াদে এক ব্যক্তির হাতে ক্ষমতা না চলে যায়। সেই বিবেচনার থেকেই আমরা এটা বলেছি যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের বেশি থাকা ঠিক নয়। এটা কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই দেখতে পাবেন, সবাই বলছেন, সবাই চাইছেন। তো আমরা সেটারই প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যেভাবে হোক, যে এখন এটা একেবারে অনিবার্য হয়ে উঠেছে এই কারণে যে আমরা যা দেখেছি সেটা হচ্ছে ক্ষমতার এককেন্দ্রীকরণ। তাহলে এককেন্দ্রীকরণের বিভাজনটা তৈরি করতে হবে। এবং ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা গত বছরগুলোতে যখন ক্ষমতার ভারসাম্যের কথা সবাই বলেছেন, তো সবাই কি বলেছেন? অ্যাজ ইফ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে যদি ক্ষমতা ভাগটাগ করে দেওয়া হয় তাহলেই হবে। আমরা কিন্তু সেদিকে যাই নাই। আসলে আমরা বলছি প্রতিষ্ঠান তৈরি করুন। প্রেসিডেন্টের কি কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে? অফকোর্স বাড়ানো হয়েছে, কারণ একটা জিনিস তো আমরা বলেছি যে থাকা উচিত না, সেটা কি? যে রাষ্ট্রপতি সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ নেবে, এটা আমরা উচিত প্রয়োজন নেই। সব বিষয়ে দেওয়ার দরকার নেই। তার সুনির্দিষ্ট দায়িত্ব পালনের ক্ষেত্রে তার রাষ্ট্রপতির কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন থাকার কোনো কারণ নেই। এর বাইরে যেটা আমরা করেছি, ক্ষমতার ভারসাম্যটার ক্ষেত্রে আমরা একটা বড় প্রস্তাব করেছি, সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলটা কেন বলছি? এনসিসির কথা। দুটো উদ্দেশ্য আছে এনসিসির। 1 নম্বর হচ্ছে আমাদের তো বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরোতে হবে যে পরস্পরের সাথে আমরা কথাই বলতে পারি না। বিরোধী দল এবং ক্ষমতাসীনরা কখনোই একসাথে বসেন না। পার্লামেন্টে যখন বসেন পরস্পরের মুখোমুখি বসেন, পরস্পরকে আক্রমণ করেন। একটা জায়গা তৈরি করতে হবে। ফলে আমরা রাষ্ট্রের যে 3টি অঙ্গ সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। নির্বাহী বিভাগ থেকে রাষ্ট্রপতি আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, আবার আইনসভার দিক থেকে বিরোধী দলের আসছেন, আবার প্রধানমন্ত্রী আইনসভাকেও প্রতিনিধিত্ব করেন, এবং আমরা চিফ জাস্টিসের কথা বলেছি, বিচার বিভাগ। ফলে যেটা হচ্ছে, এক হচ্ছে ক্ষমতার অনেকটাই, যে ধরুন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জিনিসটা আমরা এনসিসিতে নিয়ে গেছি। কারণটা কি? সবাই মিলে আলাপ করে করুন। এমনকি প্রতিরক্ষা সংক্রান্ত 3 বাহিনীর প্রধানের নিয়োগও আমরা ওখানে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছি। এই বিবেচনা থেকে যাতে ব্যক্তির অপছন্দ, ব্যক্তির পছন্দ এটা দিয়ে না হয়। তাহলে কি হবে? আলোচনা করতে হবে, একত্রে কাজ করব। আমরা কেন যেন ধরেই নিয়েছি যে ধরেন 1991 সালের পর থেকে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের এক ধরনের অন্তহীন স্কোয়াবল। তো এই যে এটাই যেন আমাদের নিয়তি। এটা আমাদের নিয়তি না, গণতান্ত্রিক ব্যবস্থা এটা নিয়তি না। আপনারা বরঞ্চ আমরা বলি যে এমন ব্যবস্থা করুন, আমরা প্রাতিষ্ঠানিক একটা কাঠামো দিয়েছি, এখানে বসুন, কথা বলুন, রাষ্ট্রের যেগুলি সেগুলি নিয়ে কথা বলুন, বলে সিদ্ধান্ত নিন সকলে মিলে। অন্তত পক্ষে বিরোধী দল জানুক। ওইখানে দেখুন আমাদের এনসিসির ফর্মুলেশনে আর একটা পদ আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের বাইরের দলগুলোকেও আমরা ইনভলভ করার কথা বলছি। কারণ তারাও তো জনগণের প্রতিনিধি, সংখ্যায় অল্প কিন্তু তারা তো জনগণ, তাদের জনগণের প্রতিনিধিত্ব। ফলে কাঠামোগতভাবে আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি। যে 6টি কমিশন প্রথমে গঠিত হয়েছিল, সেই কমিশনের প্রধানরা নিয়মিতভাবে বসছি। আমরা কিছু কিছু যদি ভিন্ন মত থাকে সেগুলোকে সমন্বয় করার চেষ্টা করছি, যাতে করে আমাদের সুপারিশগুলোর মধ্যে এক ধরনের সামঞ্জস্য থাকে। সেই কাজটা প্রায় শেষ হয়ে এসছে। আশা করছি আমরা সপ্তাহখানেকের মধ্যে এটা শেষ করতে পারব। এবং আমরা আশা করছি যে সপ্তাহখানেকের মধ্যে আমরা
অন্তত পক্ষে প্রথম পর্যায়ে 4-5টা কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে প্রকাশ করে দিতে পারবো। এরপরে পরবর্তী ধাপে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে কমিশন সেটা গঠিত হবে, ওই অর্থে আনুষ্ঠানিকভাবে গঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। রাজনৈতিক দলগুলোর তো আলোচনার আগে তো ওনাদের পুরো রিপোর্টটা পেতে হবে, আমরা তো এখনও সেটা প্রকাশ করিনি। তাহলে আমরা আশা করছি যে ওইগুলি যদি প্রকাশিত হয়ে যায়, এখন আমরা যেটা পেয়েছি সারাংশ, সকলের সারাংশগুলো ওনারা বিবেচনায় নিয়েছেন রাজনৈতিক দলগুলো, এটাই ইতিবাচক। তারপরে যেটা সেটা হচ্ছে পুরো প্রতিবেদনটা পেলে তারা আরেকটু খুঁটিয়ে দেখতে পারবেন, সেই সুযোগটা তো তাদের দিতে হবে, তাই না? তো আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এগুলো প্রকাশ করে ফেলতে পারবো। করলে কিছু সময় ওনারা নিক, দেখুক, বিবেচনা করুক। ইতিমধ্যে হয়তো প্রাতিষ্ঠানিকভাবেই এই ঐকমত্য কমিশনের বিষয়টা অধ্যাপক ইউনূস নিশ্চয়ই উদ্যোগ নেবেন।